নমস্কার, আপনারা দেখছেন জেলার খবর অন দ্য স্পট, সঙ্গে রয়েছে দিশা। শুরুতেই যে খবরের দিকে চোখ রাখবো, 16 আগস্ট সকালে ভগবান গোলার রমনা ভাঙা পাড়ার এলাকায় তৃণমূল কর্মী বাবর আলী খুনের অভিযোগে মূল অভিযুক্ত গোলাম শেখকে অবশেষে গ্রেফতার করল ভগবান গোলা থানার পুলিশ। ধৃত গোলাম শেখ ভগবান গোলা 1 নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ছিলেন। সূত্রের খবর, এই ঘটনায় মোট 9 জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন মৃতের আত্মীয়রা। ইতিমধ্যেই 7 জনকে গ্রেফতার করা হয়েছে, বাকি রয়েছেন আরও 2 জন। অবশেষে লালগোলার পণ্ডিতপুর এলাকাতে অভিযান চালিয়ে বুধবার তাকে গ্রেফতার করে পুলিশ। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি মিলন সরকারের সঙ্গে। মিলন, যেমনটা জানতে পারা যাচ্ছে, খুন করা হয়েছে তৃণমূল কর্মী বাবর আলীকে। সেই ঘটনাকে ঘিরে এবার অবশেষে 7 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। 2 জন এখনো বাকি রয়েছে, কি জানতে পারা যাচ্ছে? দেখো, একদম ঠিক বলেছো। 15 আমাদের কাছে যে খবর আছে, 16 আগস্ট যে সকালবেলায় ভগবান গোলার এলাকায় দামডাপাড়া তৃণমূলের যে নেতাকে যে খুন করা হয়েছে বাবর আলীকে, তাদের সাথে 7 থেকে 8 জন ছিল। তারা কিন্তু খুন করার পরে কিন্তু সবাই পালিয়ে গেলে পরে কিন্তু পুলিশ কিন্তু তৎক্ষণিক 5 জনকে আটক করে। মূল অভিযুক্ত গোলাম শেখ কিন্তু পালিয়ে যায়। গোলাম শেখ পালিয়ে গেলে কিন্তু পুলিশ কিন্তু তার সবসময় জন্য তার মোবাইল ট্র্যাক করে এবং তাকে হ্যারাস করার চেষ্টা করে। গোলাম শেখ কিন্তু পুলিশের চোখে ধুলাতে কিন্তু মাঝে মধ্যে কিন্তু কখনো উত্তরপ্রদেশ, কখনো শিলিগুড়ি, কখনো কলকাতা, এইভাবে কিন্তু গাঁও ঢাকাতে থাকে। শেষমেশ পুলিশের হাতে ধরা পড়লো কালকে, মানে বুধবার বিকালবেলা লালগোলার পণ্ডিতপুর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে তাকে ভগবানগোলা থানাতে নিয়ে আসা হয়। নিয়ে আসার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু আজকে সকাল দুপুর নাগাদ তাকে লালবাগ আদালতে পাঠানো হয় পুলিশ। তাকে 10 দিনের রিমান্ড চেয়ে পুলিশ সূত্রে জানা যায়, তাকে রিমান্ড আনার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং গুলি যে চালিয়েছে, গুলি কোথায় করেছে, পিস্তল কোথায় রেখেছে, সেটা উদ্ধার করার চেষ্টা করা হবে। ভগবান গোলা এসডিপিও সাহেব জানিয়েছে যে আমরা এই মূল আসামিকে ধরার জন্য আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু আমাদের সাথে ওই মানে চোর পুলিশে খেলা করেছে। কখনো এখানে দেখি যে নেটওয়ার্ক, ওখানে দেখি যে আমরা খুব দ্রুতভাবে আমার খবর পেয়ে কিন্তু তাকে লালগোলা ছাড়া হয়েছে। এই খবর পেতেই কিন্তু পরিবারের যে মৃত্যু পরিবারের মানুষ কিন্তু তারা কিন্তু গ্রামবাসীর সাথে একমত হয়ে তারা চাইছে ফাঁসি হোক, দোষীর ফাঁসি হোক। কেন রাজ্য জুড়ে যে অশান্তির বাতাবরণ চলছে, তাতেও এটা একটা কিন্তু অশান্তির বাতাবরণ। মানুষ কিন্তু আতঙ্ক রয়েছে ভগবানগড় এলাকার। তারা চাইছে যে এই দোষীগুলোকে যারা জেল থেকে বেরোতে না পারে এবং প্রশাসনের কাছে তারা হাজির দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং ফাঁসি হোক। কারণ এই ধরনের লোক যদি ফের আবার জেল থেকে ছাড়া পায়, তাহলে কিন্তু আবার কিন্তু পুনরায় কিন্তু আক্রমণ সৃষ্টি হবে এবং এদের দেখা যাচ্ছে কিন্তু অনেকে সাহস পাবে যে এইরকম ঘটনা করার পর আবার জেল থেকে ফিরে আসা যায়। ফলে মানুষের সাহস দরকার, আরো কিন্তু অপ্রীতিকর ঘটনা ঘটবে। ফলে মানুষ গ্রামবাসী চাইছে, আমরা জানতে পারি যে চাইছে যে কোনো মতে এই ধরনের দুষ্কৃতীকে যেন ছাড় গভর্নমেন্ট না দেওয়া হয়। আর যদি আবার যদি জেল থেকে তারা ছাড়া পেয়ে যায়, তাহলে আবার এই ধরনের আজকে আমার সাথে হয়েছে, কালকে আমার সাথে হবে, অন্য লোকের ছেলে যাবে, মা যাবে, বোন যাবে, তারা কিন্তু এই অত্যাচারই চালাবে। এই তৃণমূলের এই নেতাদের উপরে কড়া শাস্তি হোক, এটা কিন্তু গ্রামবাসী চাইছে। একদমই মিলন, তবে খুন করার পেছনে কি কারণ রয়েছে সে বিষয়ে খানিকটা বিস্তারিত জানবো। দেখো, আমরা ভগবান গোলা এসডিপিও সাহেবের সাথে কথা বললাম। উনি বলছেন যে খুন করার কারণটা কিন্তু এখনো সঠিক রহস্য বলছে না। তার জন্য কিন্তু 10 দিনের পুলিশ রিমান্ডে চাওয়া হয়েছে এবং পুলিশরা বুঝতে পারছে এটা একটা তৃণমূলেরই একটা গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে আছে। পুলিশ আনুমানিক চেষ্টা করছে, কিন্তু বুঝতে পারছে, কিন্তু ওরা কিন্তু সেটাকে স্বীকার করছে না। কেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের পুলিশে কিন্তু কোনো নেতারা চেষ্টা রাখছে, কেউ বলছে না। এটাকে নিজেদের ব্যক্তিগত ঝামেলাটাকে এই ঘটনা ঘটার আগে কোনো সময় কি এই মৃত তৃণমূল কর্মী বাবর আলীর সঙ্গে কোনো রকমের কোনো বচসা বা বাগবিতণ্ডা এ ধরনের কোনো ঘটনা কি সামনে এসেছিল এই খুনের ঘটনা ঘটার আগে? হ্যাঁ, যখন আমরা এই খবরটা দেখিয়েছিলাম, তখন কিন্তু গ্রামবাসীর সাথে আমরা কথা বলেছিলাম। তারা কিন্তু বলেছিল যে এই 2 পরিবারের মধ্যে কিন্তু মাঝে মধ্যে কিন্তু একটা ঝামেলা হয়, কিন্তু কি বিষয়ে ঝামেলা হয় সেটা দুনিয়া জানে, গ্রামবাসীদের সামনে আসতো না। সেটা ছোট থেকে কিন্তু বড় হয় এবং যে মেম্বার আমার জেতার পরে কিন্তু সে একটা বড় নেতা বলে দাবি করে। আর যে আরেকটা তৃণমূলের প্রতি যে বাবুর খুন হচ্ছে, সে কিন্তু ছোট নেতা, মানে ওর উপরে দাবা রাখার চেষ্টা করে, মানে একটা সব দেখাতে পারে। এই নিয়ে কোনো ঘটনা, কিন্তু গ্রামের লোক যারা বলছে যে এই তৃণমূলের দুটোই গোষ্ঠীর মধ্যে ঝামেলা হচ্ছে, মানুষ কিন্তু আতঙ্কে রয়েছে। আজকে যদি এই গোলাম শেখ যদি ছাড়া পায়, তাহলে কিন্তু আবার পুনরায় কিন্তু এই গ্রামে ঘটনা ঘটবে বা আবার অন্য কোনো ঘটনা ঘটতে পারে। এইটা কিন্তু মানুষ কোনো মতে মেনে নিচ্ছে না। গ্রামবাসী চাইছে ভগবান গোলার যে এই ধরনের যাদের 7 জনের আটক করা হয়েছে, বাকি যে 2 জন আছে, সেই 2
দুজনে গ্রেফতার করা হয়। মোট 9 জনের কিন্তু একদম দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, মানে ভবিষ্যতে যেন আর কোনো মানুষ বা কোনো ব্যক্তি কাউরে বাড়িতে গিয়ে খুনের বা গুলি বা পিস্তল চালাতে না পারে, এটা যেন একটা সঠিক সচেতনতা, এটাই কিন্তু গ্রামবাসী বলছে। একেবারে ধন্যবাদ মিলন। এদিকে 16 আগস্ট সকালে ভগবান গোলার রমনা ডাঙ্গাপাড়া এলাকায় তৃণমূল কর্মী বাবর আলী খুনের অভিযোগে মূল অভিযুক্ত গোলাম শেখকে গ্রেফতার করল ভগবান গোলা থানার পুলিশ। ধৃত গোলাম শেখ ভগবান গোলা 1 নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ছিলেন। সূত্রের খবর, এই ঘটনার মোট 9 জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল মৃতের আত্মীয়র পক্ষ থেকে। এদিকে ইতিমধ্যেই 7 জনকে গ্রেফতার করা হয়েছে। অবশেষে লালগোলার পণ্ডিতপুর এলাকাতে অভিযান চালিয়ে বুধবার তাকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুর 1টা নাগাদ ধৃতকে 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ আদালতে পাঠানো হয়েছে। রমনা ডাঙ্গাপাড়ায় যে ঘটনা, সেই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে, কি বলবেন? অ্যাকচুয়ালি 16 তারিখ সকালবেলা একটা মার্ডার হয় রমনা ডাঙ্গাপাড়াতে। গোলাপ শেখ ও তার কিছু সহকারী মিলে ওখানে একজনকে মার্ডার করে, গানশট ইনজুরি করে। 3টে ফায়ার করেছিল, তার মধ্যে একটা বুলেট ওর মাথার মধ্যে দিয়ে ও মারা যায়। তারপরে আমরা তদন্তে নেমে অলরেডি ওটা স্পেসিফিক কেস রেজিস্টার হয়। কেস রেজিস্টার হওয়ার পরে অলরেডি 4 জন আর 6 জন 7 জন টোটাল অ্যারেস্ট হয়েছিল। আর কালকে আমরা প্রিন্সিপাল অ্যাকিউজডকে লালগোলার পণ্ডিতপুর মোড় যেটা আছে সেখান থেকে তাকে ডিটেন করা হয়েছে। এক্ষেত্রে আমাদের প্রযুক্তিগত যে সহায়তা, সেটা ওসি এসওজি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশের তাদের থেকে সহযোগিতা নিয়ে আমাদের ভগবানগোলার যে টিম, এসআই দেবাশিস ঘোষ যে ওসি ভবন, তার নেতৃত্বে তাকে কালকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়। আজকে তাকে কোর্টে পাঠানো হচ্ছে, 10 দিনের রিমান্ড নেওয়া হবে। এদিকে বাংলায় ফের নাবালিকা ধর্ষণ এবং খুনের অভিযোগ। ফের ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ উঠল। 5ম শ্রেণীর আদিবাসী ছাত্রীকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ স্থানীয় তৃণমূল বুথ সভাপতির ছেলের বিরুদ্ধে। গুরুতর অসুস্থ অবস্থায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ওই স্কুল পড়ুয়া। এই নাবালিকার বয়স প্রায় 13 বছর। গতকাল রাতেই এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানা এলাকায়। যেমনটা জানতে পারা যাচ্ছে, ধর্ষণ করে খুনের চেষ্টা। অবশেষে গ্রেফতার হলেন তৃণমূল নেতার ছেলে। অভিযুক্ত হিসেবে যাকে নাম উঠে আসছে, তৃণমূল নেতার ছেলের নাম আসছে অভিযুক্তের তালিকায়। ইতিমধ্যে এ বিষয়ে সুকান্ত মজুমদারও টুইট করে সেই ঘটনাকে নিয়ে ধিক্কার জানিয়েছেন। তার পাশাপাশি আপনাদেরকে আরও একবার বলে রাখি, ঘটনা দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানা এলাকার। বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছয় বংশীহারি থানার আইসি অসীম গোপ, অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার সহ বিশাল কমব্যাট ফোর্স। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত প্রিয়নাথ রাজবংশীকে গ্রেফতার করে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি হিটলার ভৌমিকের সঙ্গে। হিটলার, ধর্ষণ করে খুনের চেষ্টা নাম জড়াচ্ছে তৃণমূল নেতার ছেলের। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলার চেষ্টা করব, তবে আপনাদেরকে আরো একবার বলে রাখি, ধর্ষণ করে খুনের চেষ্টায় গ্রেফতার হলো তৃণমূল নেতার ছেলে। ইতিমধ্যেই সেই বিষয়ে পোস্ট করেছেন ডক্টর সুকান্ত মজুমদার, ধিক্কার জানিয়েছেন গোটা শাসক দলকে নিয়ে। ফের ধর্ষণ এবং খুনের চেষ্টার অভিযোগ। 5ম শ্রেণীর আদিবাসী ছাত্রীকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ স্থানীয় তৃণমূল বুথ সভাপতির ছেলের বিরুদ্ধে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি হিটলার ভৌমিকের সঙ্গে। হিটলার, কি জানতে পারছো? এবার
ছাত্রীকে ধর্ষণ এবং খুনের ঘটনায় অভিযুক্ত স্থানীয় তৃণমূল বুথ সভাপতির ছেলে। দেখো, গতকাল রাতেই ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানা এলাকায়। জানা যায় যে স্থানীয় বুথ সভাপতি তৃণমূলের তার ছেলে গতকাল পঞ্চম শ্রেণীর এক আদিবাসী ছাত্রীর বাড়িতে যায় এবং গভীর রাতে তার সাথে ধর্ষণ করে এবং তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে এবং স্থানীয় ও বাড়ির লোকের তৎপরতায় সে পালিয়ে যায় এবং গুরুতর অসুস্থ অবস্থায় সে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং আজ দুপুরে সে পালাতে গিয়ে বংশেরি থানার দৌলতপুর এলাকা থেকে তাকে বংশেরি থানার পুলিশ গ্রেপ্তার করেছে। একদমই। তবে হিটলার এই ধরনের ঘটনা ঘটানোর পেছনে কি কারণ থাকতে পারে? দেখো, যেটা জানা যাচ্ছে যে ছেলেটি এর আগেও অনেক মহিলার সঙ্গে এরকম করার চেষ্টা করেছে বলে বিষয়টি আমরা জানতে পারছি। একদমই। তবে হিটলার আরেকটা বিষয় হচ্ছে, দেখো, এর আগেও তুমি বলছো যে এই তৃণমূল নেতার ছেলে এ ধরনের অভব্য আচরণ ঘটিয়েছে সেখানকার মহিলাদের সঙ্গে, অথচ কোনো রকমের কোনো প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়নি তার বিরুদ্ধে। এটাও হতে পারে যে যেহেতু শাসক দলের ছায়া রয়েছে বলে এরকম ঘটনা ঘটতে পারে বলে বিরোধীরা অভিযোগ করছেন। ধন্যবাদ হিটলার। এদিকে ফের ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ। পঞ্চম শ্রেণীর আদিবাসী ছাত্রীকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ স্থানীয় তৃণমূল বুথ সভাপতির ছেলের বিরুদ্ধে। গুরুতর অসুস্থ অবস্থায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ওই স্কুল পড়ুয়া নাবালিকার বয়স প্রায় 13 বছর। গতকাল রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানা এলাকায় বৃহস্পতিবার। বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে যায় বংশীহারি থানার আইসি অসীম গোপ, অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার সহ বিশাল কমব্যাট ফোর্স। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত প্রিয়নাথ রাজবংশীকে গ্রেফতার করে। গোটা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। নাবালিকাকে ধর্ষণ করে খুনের চেষ্টার ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ভিতরে শুয়েছিল, আচ্ছা, কিন্তু ঘুমাচ্ছি, মানে ঘুমার আগে কিন্তু বললাম মেয়েটাকে পড়ো, এখন ঘুমাবে না, এখন পড়ো। তারপরে পড়ে টড়ে তারপরে বলছে আমি ঘুমাবো। তাহলে আমি বলছি ঘুমাও, তাহলে আমি বাইরে ঘুমালাম আর মেয়েটা ভিতরে ঘুমালো। তারা ঘুমায়, তারপরে এদিকে 12টা 1টার দিকে মানে মেয়েটা করছে। তারপরে বললাম মেয়েটা স্বপ্নে এরকম করছে নাকি। তারপরে আবার অনেক জোরে করে করলো। তারপরে না ঢুকি তো, তারপরে লাইটটা অফ ছিল, মানে লাইটটা জ্বালালাম, জ্বালিয়ে মানে লোকটা মানে বের হয়ে গেল। ওই ছেলেটা বের হয়ে তার মানে 2 হাতে ধরে চুলটা আমাকে একদম মাটিতে লেপটে পড়ে দিল। আপনাকে মারধর করেছে? হ্যাঁ। চিনতে পেরেছিলেন কে ছিল? মানে অন্ধকার আছে তো ওখানে। আচ্ছা, তারপর চিনতে পারেননি? না। তারপরে কি দেখলেন মেয়ের সঙ্গে? তারপরে মানে ওই তো পালা গেছে তো, তারপরে মেয়েটাকে দেখলাম বেহুঁশ হয়ে পড়ে গেছে। তারপরে দেখছি গলা দুড়িয়েছে। গলা দুড়ি দেখে আমি গোটা লোককে মানে ডাকলাম। মহিলাদের উপরে, ছোট ছোট বাচ্চাদের উপরে অনেকেই বিভিন্ন রকম নারী নিগ্রহ করে অবাধে করছে, বাড়িতে ঢুকে নিয়ে ধর্ষণ করে দিচ্ছে, কোনো সুরক্ষা নাই। তাদের ব্যবস্থা আমাদের জনসমক্ষে প্রশাসন ধরে নিয়ে এসে দিয়ে দেখ, আমরাই করবো সব বিচার। গতকালকে কি ঘটনা ঘটছিল? গতকালকে এই একটা আদিবাসী মহিলার বাড়ির ভিতরে নরেশ রাজবংশীর ছেলে ঢুকে একটা নাবালিকা 11 বছরের মেয়েকে ধর্ষণ করে মারে ফেলার অবস্থায়, তারপরে গ্রামের লোক যখন করে তখনকার দৌড়ে পালা যায়, দেখেছে অনেকে। এই রিসেন্ট কয়েকদিনের মধ্যে 3-4টা ঘটনা আমরা দেখছি। প্রশাসন এর কোনো স্টেপ নেই। বংশীহারি এলাকায় সেখানকার বুথ সভাপতি, সেখানে তৃণমূলের জেলা সভাপতির বাড়ি, সেখানেও এই তাকে ধর্ষণ করে এবং
খুন করার চেষ্টা। অবিলম্বে এই রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা, জেলার প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে। তৃণমূল এবং প্রশাসন একত্রিতভাবে আর জনগণের ওপর, বিশেষ করে আদিবাসীদের, মহিলাদের ওপর তারা ঝাঁপিয়ে পড়েছে। আমার মনে হচ্ছে এই সব কিছুর পিছনে কিছু উগ্র সংগঠনের এর মধ্যে সংযুক্ত হওয়ার আশঙ্কা, কেন এই জেলা জুড়ে পুরো অশান্তির ছায়া কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন, প্রথমতই বলি, মানুষ হিসাবে এরকম ঘটনার, অমানুষের কাজের ঘটনার নিন্দা করি। আমরা পরিবারের পাশে আছি, ব্যক্তিগত স্তরে এবং দলীয় স্তরেও আছি। আমরা পুলিশকে ঘটনার সময় মাত্র পুলিশ প্রশাসনকে আমরা বলেছি, বা দায়িত্বহীন ভাষায় বলে দিয়েছি, সে যত বড় যেই হোক না কেন তাকে গ্রেপ্তার করে সঠিক তদন্ত করে আদালতে বিচারের জন্য পাঠানোর জন্য পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। এদিকে বিএসএফ এর গুলিতে মৃত্যু হলো মাঝবয়সী এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে হেমতাবাদ থানার অন্তর্গত চৈনগর এলাকায়। সূত্রের খবর, বুধবার গভীর রাতে বেশ কিছু বাংলাদেশি ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিল, আর সেই সময় বিএসএফ এর জওয়ানরা বিষয়টি লক্ষ্য করে অনুপ্রবেশে বাধা দিলে ধস্তাধস্তি শুরু হয় দুপক্ষের। এ বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি বিক্রম পালের সঙ্গে। বিক্রম, যেমনটা জানতে পারা যাচ্ছে, বিএসএফ এর গুলিতে মাঝবয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মূলত অনুপ্রবেশকারীর সঙ্গে এই ঘটনা সম্পর্কিত বলে জানতে পারা যাচ্ছে, বিস্তারিত জানবো। দেখো দিশা, কিছুদিন আগেই কিন্তু বাংলাদেশে উত্তপ্ত হয়ে পড়েছিল এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী তাকে পদত্যাগ করে কিন্তু ইন্ডিয়া আসতে হয়েছে, এবং তার পরবর্তী কাল থেকে কিন্তু দেখা গিয়েছে বিভিন্ন বর্ডার এলাকাতে, বাংলাদেশের যে সমস্ত বর্ডারগুলি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত বর্ডারগুলি এলাকাতে অনুপ্রবেশকারীদের কিন্তু ভিড় লক্ষ্য করা গিয়েছে। তারা ইন্ডিয়াতে আসতে চায় এবং তার পরপর থেকেই কিন্তু বিএসএফ এর তরফ থেকে হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছিল এবং পুরো নজরদারি কিন্তু বাড়ানো হয়েছিল। এবং তার কিছুদিন কেটে যাওয়ার পরেই কিন্তু গতকাল রাতের দিকে, ভোর রাতের দিকে কিন্তু সেই চৈনগর 175 নম্বর বিএসএফ ক্যাম্প হেমতাবাদ থানার অন্তর্গত পড়ে, এবং সেখানে কিন্তু যখন বিএসএফরা রাউন্ড আপ করেন তখনই দেখতে পারে বেশ 5 থেকে 7 জন মহিলা এবং পুরুষ, সমস্ত মিলে 7 জনের মতন হবে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। তারা কিন্তু বর্ডার পার হওয়ার চেষ্টা করছিল। সেই সময় বিএসএফ কর্তারা যখন যায়, গিয়ে জিজ্ঞাসাবাদ করে, তখন জানতে পারে তারা বাংলাদেশ থেকে এসেছে, এবং তারপরেই কিন্তু বচসা বেঁধে যায় বিএসএফ এর সাথে, হাতাহাতির মতন পরিস্থিতি হয়ে যায় বলে আমরা সূত্র মারফত খবর পেয়েছি। এবং তারপরেই কিন্তু বিএসএফ এর তরফ থেকে গুলি চালানো হয়। একজন মাঝ বয়সী একজন যুবক কিন্তু সেখানে আহত হয়, এবং তাকে পরবর্তীতে কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করে কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসকরা। এরপরেই কিন্তু রীতিমতন হেমতাবাদ থানার আইসির কাছে খবর যায়, হেমতাবাদ থানার আইসি ঘটনাস্থলে যায়, এবং তারপরে কিন্তু বিএসএফ এর উচ্চ লেভেলের কর্তারা আসে, এবং গোটা ঘটনার কিন্তু তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই, যে তারা আদৌ কি অনুপ্রবেশকারীরা ছিল না কোনো ছক কষে ইন্ডিয়াতে ঢুকতে যাচ্ছিল, সমস্ত বিষয় নিয়ে ইতিমধ্যেই কিন্তু তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত যে ব্যক্তি মারা গিয়েছে মাঝবয়সী, তার নাম, পরিচয় এবং কোথা থেকে আসছিল এখনো পর্যন্ত ঠিকানা পাওয়া যায়নি। তবে সেই বডি কিন্তু আজকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ মর্গে নিয়ে আসা হয়েছে পোস্টমর্টমের জন্য। গোটা ঘটনা কিন্তু পুলিশ এবং বিএসএফ সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছে। এই যে একের পর এরকম ঘটনা ঘটছে, এবং অনুপ্রবেশকারীদের আটকানোর জন্য কিন্তু বিএসএফ এর তরফ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছিল এর আগেই, যখন শেখ হাসিনা পদত্যাগ হয় এবং বাংলাদেশ উত্তপ্ত হয়। তারপরের থেকে কিন্তু এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি, হাই অ্যালার্ট কিন্তু জারি রয়েছে। এবং এই ক্ষেত্রে বিএসএফ যখন জিজ্ঞাসাবাদ করে এবং গুলি চালাতে হয়, রীতিমতন কিন্তু সেই এলাকা যারা লোকেরা আছে তারাও কিন্তু আতঙ্কে রয়েছে। কারণ এই ঘটনা নিয়ে কিন্তু এই প্রথম ওই এলাকাতে এরকম ঘটনা ঘটেছে, তা নিয়ে কিন্তু রীতিমতন আতঙ্কে রয়েছে সাধারণ মানুষরা। তবে পুলিশের তরফ থেকে এবং বিএসএফ এর তরফ থেকে বলা হচ্ছে কড়া নিরাপত্তায় রাখা হচ্ছে বর্ডারের এলাকাগুলো। এখনো তার নাম পরিচয় পাওয়া যায়নি। বিএসএফ এর তরফ থেকে এবং পুলিশের তরফ থেকে সমস্ত বিষয় খতিয়ে দেখছে। দিশা, তবে বিক্রম, তুমি যে বিষয়টা বলছো, যার মৃত্যু হয়েছে তার কোনো নাম পরিচয় পাওয়া যায়নি, অথচ তারা সকলেই ভারতে প্রবেশ করার চেষ্টা করছিলেন, তো সেই ক্ষেত্রে কোনো রকমের কোনো কাগজপত্র, নথিপত্র প্রবেশ করার সময় সেগুলো কি বিএসএফ এর জওয়ানরা চেক করেনি? দেখো
দেখো, যখন প্রবেশ করতে নিছিল, যখন বাংলাদেশের ওপারেই ছিল কাঁটাতারের, তখনই কিন্তু বিএসএফ এর তরফ থেকে কিন্তু যায় এবং কাঁটাতারের ওপারেও কিন্তু ইন্ডিয়ার অনেকটা জায়গা রয়েছে, সেই জায়গাতেই কিন্তু এই ঘটনা ঘটেছে বলে আমরা সূত্রমারফত জানতে পারছি। এবং থেকে 6 জন কিন্তু ছিল, মহিলা থেকে শুরু করে পুরুষ এবং মাঝবয়সী, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে যখন গুলি চালানো হয় বিএসএফ, তখন কিন্তু বাকি যারা ছিল বেলা থেকে রাউন্ড আপ যখন। বিক্রম, সঙ্গে থাকো, তোমার সঙ্গে এই বিষয়ে কথা বলবো। তবে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, বিএসএফ এর গুলিতে মৃত্যু হলো মাঝবয়সী এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে হেমদাবাদ থানার অন্তর্গত চৈনগর এলাকায়। সূত্রের খবর, বুধবার গভীর রাতে বেশ কিছু বাংলাদেশি ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিল, আর সেই সময় বিএসএফ জওয়ানরা বিষয়টি লক্ষ্য করে অনুপ্রবেশে বাধা দিলে ধস্তাধস্তি শুরু হয় দুপক্ষের মধ্যেই। আর সেই সময় বাধ্য হয়ে বিএসএফ গুলি চালালে সেই গুলি গিয়ে লাগে এক মাঝবয়সী ব্যক্তির গায়ে। সুযোগ বুঝে বাকিরা সেই সময় পালিয়ে যায় বলেই অভিযোগ। পরবর্তীতে আহতকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্মরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে তাকে। মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এখনো অবধি এই অনুপ্রবেশকারীদেরকে নিয়ে তদন্ত জারি রয়েছে। যেমনটা সন্দেহ হচ্ছে যে ভারতে অনুপ্রবেশের ছক কষা হচ্ছে নাকি, এই বিষয়টি নিয়ে এই মুহূর্তে কিন্তু প্রশ্ন উঠছে বহু। আর তারই মধ্যে বিএসএফ এর গুলিতে মৃত্যু হয়েছে মাঝবয়সী এক ব্যক্তির। এ বিষয়ে আমরা আবার কথা বলবো আমাদের প্রতিনিধি বিক্রম পালের সঙ্গে। বিক্রম, যে বিষয়টা জানতে চাইছিলাম, তারা যখন এপারে আসছিলেন সেই মুহূর্তে তাদের পরিচয়পত্র বা বৈধ কোনো নথিপত্র এ ধরনের কিছু কি খতিয়ে দেখা হয়নি? দেখো, একদমই যখন বিএসএফ কর্তৃপক্ষরা রাউন্ড আপ করছিলেন সেই সময় অন্ধকারের মধ্যে দেখতে পায় যে বেশ কয়েকজন, প্রায় 5 থেকে 7 জন, মহিলা থেকে শুরু করে পুরুষ, মোট 5 থেকে 7 জন তারা বলছেন কর্তারা, তারা দেখতে পান অন্ধকারের মধ্যে। সেই সময় যখন তারা তাদের কাছে যায়, পৌঁছায়, এবং তার পরবর্তীতে যখন জিজ্ঞাসাবাদ করেন, তারা বলেন যে আমরা বাংলাদেশ থেকে এসেছি, আমরা ইন্ডিয়ায় ঢুকতে চাই। এবং তার পরবর্তীতেই কিন্তু বিএসএফ এর সাথে যখন বচসায় বেঁধে যায়, এবং তারপরেই কিন্তু বিএসএফ কর্তৃপক্ষরা গুলি চালায়, এবং গুলি চালানোর পরেই কিন্তু যে মাঝবয়সী যুবক, তিনি কিন্তু রক্তাক্ত অবস্থায় পড়ে যান, এবং তার পরবর্তীতে তাদের যে ফ্যামিলির লোক হোক বা তাদের আত্মীয় হোক, তারা কিন্তু ওখান থেকে পালিয়ে চলে যায়, এবং বিএসএফরা তারা করতে থাকে, তাও কিন্তু তাদেরকে ধরতে পারে না। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এখনো পর্যন্ত সেই মাঝবয়সী যে যুবক রয়েছে, তার নাম, পরিচয়, ঠিকানা এখনো পর্যন্ত স্পষ্ট করে বিএসএফ কর্তৃপক্ষরা বলছে না। তবে বলছেন বাংলাদেশের যারা আধিকারিকরা রয়েছে তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে, সেই এলাকায় তাদের বলা হয়েছে যে তারা রাত্রিবেলা কারা আসছিল, এবং বিএসএফ কর্তৃপক্ষ এবং পুলিশ কর্তৃপক্ষ দুজনেই কিন্তু বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে। তবে বিক্রম, আরেকটা বিষয় দেখো, যেভাবে আমরা দেখেছি যে ইতিমধ্যেই গোটা বাংলাদেশ উত্তপ্ত হয়ে পড়েছিল, সেখানে কিন্তু বহু বাংলাদেশের নাগরিকের ওপরে যথেষ্ট পরিমাণে অত্যাচার চালানো হয়েছে। সেই সময়ও আমরা দেখেছিলাম যে বাংলাদেশ ছেড়ে বহু নাগরিক এপারে আসার চেষ্টা করেছিলেন। এই ধরনের কোনো সূত্রর কি যোগ রয়েছে? দেখো, বিএসএফ কর্তারা কিন্তু সেই তদন্তের দিকেই আগাচ্ছে। কারণ আমরা কিছুদিন আগেও দেখেছিলাম, শুধু এই বর্ডার না, বেশ কিছু জুড়ে যে উত্তর দিনাজপুরের বর্ডার রয়েছে, সে সমস্ত বর্ডারের এলাকা, শুধু উত্তর দিনাজপুর নয়, মালদা থেকে শুরু করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, সেই সমস্ত এলাকায় কিন্তু যারা অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসার জন্য কিন্তু বর্ডারের ওই পাশে প্রচুর ভিড় করেছিল, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে পুলিশ কিন্তু সেই দিকেও ফেলছে না। বিএসএফ কর্তৃপক্ষরা সেই দিকেও নজর দিচ্ছে যে এই বাংলাদেশের এই ঘটনা ঘটেছে, তাই সেই কারণেই কিন্তু হয়তো অনুপ্রবেশ করতে গেছিল, কিন্তু কড়া নিরাপত্তায় বলে দেওয়া হয়েছিল। তার পরবর্তীতেই যখন শেখ হাসিনা পদত্যাগ করে ইন্ডিয়ায় আসে, তারপরেই কিন্তু কড়ার বার্তায় বলে দেওয়া হয়েছিল বিএসএফ কর্তৃপক্ষদের যে হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে, কোনো অনুপ্রবেশকারী ঢুকতে পারবে না। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু বিএসএফ কর্তৃপক্ষরা তখন থেকেই কিন্তু তৎপর হয়, এবং কিন্তু
এখনও পর্যন্ত হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। এবং এই ক্ষেত্রে পুলিশ প্রশাসন বিএসএফ কর্তৃপক্ষ দুজন মিলেই কিন্তু যেহেতু এই বিষয়টি দেখছে, সেই দিক থেকে বলছেন যে কোনো নাশকতার ছক নিয়ে তো তারা আসছিল না ইন্ডিয়াতে, এবং পাশাপাশি তারা অনুপ্রবেশকারী হয়ে ঢুকতে গেছিল। এই দুটি বিষয় নিয়েই কিন্তু পুলিশ তদন্তের দিকে আগাচ্ছে, পুলিশ এবং বিএসএফ কর্তৃপক্ষরা, যেটা সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। তবে এখনো পর্যন্ত কিন্তু যেটা বলছিলাম যে নাম ঠিকানা পরিচয় পাওয়া যায়নি, তারা কোথা থেকে আসছিল, তাদের কাছে আরও কী কী ছিল, সে সমস্ত কিছু কিন্তু বিএসএফ কর্তৃপক্ষ এখনও তারা উদ্ধার করতে পারে নাই। কারণ গুলি চালানোর সাথে সাথেই কিন্তু যেহেতু অন্ধকার এলাকা ছিল বর্ডার এলাকাটা, সেই ক্ষেত্রে কিন্তু তারা পালিয়ে যায়। এবং তাদের তখনকার বিএসএফ কর্তৃপক্ষরা যেহেতু রক্তাক্ত অবস্থায় মাঝবয়সী যুবকটা পড়ে গিয়েছিল, তাকে কিন্তু উদ্ধার করে তাদের হসপিটালে নিয়ে আসারে তাদের কাছে আগে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। সেই কারণে কিন্তু এখনো পর্যন্ত তদন্ত চলছে। এই তদন্ত সাপেক্ষের উপরে এখন কি কি উঠে আসে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। বেশ, ধন্যবাদ বিক্রম। এদিকে বিএসএফ এর গুলিতে মৃত্যু হলো মাঝবয়সী এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে আহমেদাবাদ থানার অন্তর্গত চৈনগর এলাকায়। সূত্রের খবর, বুধবার গভীর রাতে বেশ কিছু বাংলাদেশি ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিল। সেই সময়ই বিএসএফ জওয়ানরা বিষয়টি লক্ষ্য করে অনুপ্রবেশে বাধা দিলে ধস্তাধস্তি শুরু হয় দুপক্ষের মধ্যে। সেই সময় বাধ্য হয়ে বিএসএফ এর গুলি চলে সেই মাঝবয়সী ব্যক্তির ওপরে। সুযোগ বুঝে বাকিরা সেই সময় পালিয়ে যায় বলেই অভিযোগ। পরবর্তীতে আহতকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্মরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন তাকে। মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। অন দ্য স্পট এ পর্যন্তই। খবর সম্পর্কিত পরবর্তী আপডেটের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা।